আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সেনাবাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন মনোবল ধরে রাখতে হবে সবাইকে। রোববার রাজধানীর সেনানিবাসের সেনা মালঞ্চে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ। ইফতারে যোগ দেন ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় তিনি তাদের মনোবল না হারানোর পরামর্শ দেন। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান। সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। আমরা আজ পর্যন্ত ৪,২০০-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতারের পর জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। থাইল্যান্ডের বিমস্টেক সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। তিনি আরও বলেন, চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখা যাচ্ছে না, তবে সফরে এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না তা এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। কোনো উত্তর এসেছে কিনা প্রধান উপদেষ্টার সাথে? না, কোনো উত্তর আসলে আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, কোনো ব্যাপারে আশা প্রকাশ করছেন? এই মুহূর্তে আর কিছু নাই আসলে। প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হবে কিনা আর জিডিআইতে আমরা যুক্ত হব কিনা? না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর, কিছু এমওইউ হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। পরে তিনি রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বলেন, এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে, তাই সফর ফলপ্রসূ গঠনমূলক হবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে কাজ চলছে। দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ ও চীন কাজ করছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে চীনে যাচ্ছেন। This year 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে নির্বাচনের পরই সেগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি মনে করে সংবিধান সংশোধনের বিষয়গুলো ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাচনের আগেই করতে হবে। আর গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। এছাড়া দুটি জুডিশিয়াল কাউন্সিল ও প্রধান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে একমত বিএনপি ও এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 6টি সংস্কার কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের উপর 34টি দলের মতামত নিচ্ছে ঐকমত্য কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল সংস্কার প্রস্তাবের উপর তাদের মতামত তুলে ধরেন।
রাজধানীর শেরে বাংলা নগরের এলডি হলে সালাহুদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে এমন প্রস্তাবে তারা একমত নন। নিম্ন ও উচ্চ আদালতের জন্য আলাদা দুটি জুডিশিয়াল কাউন্সিল দরকার। চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে। তিনি বলেন, 1971 ও 2024 সালের বিষয়ে সংবিধানের প্রারম্ভিকে একই গুরুত্ব দেয়া ঠিক নয়। একই সঙ্গে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তনেরও দরকার নেই। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে আসেন। সেখানে তিনি বলেন, গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে। গঠন করা উচিত নির্বাচনকালীন সাংবিধানিক কাউন্সিল। সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টে রূপ নিতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবের ওপর নয়, বরং 4 শতাধিক সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা হওয়া উচিত ছিল। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন 151টি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলার এটি প্রথম তদন্ত প্রতিবেদন। ঈদ উল ফিতরের পর শেখ হাসিনা সহ আরও অন্তত 3টি মামলা তদন্ত শেষ হবে বলে আশাবাদী প্রসিকিউশন। হাসান জাবেদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের লাশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জঘন্য সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এর 6 মাসের মাথায় তদন্ত শেষ করে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। দ্রুত এই প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এটা বিশ্লেষণ করে দেখব। দেখার পরে আমরা যদি মনে করি তদন্ত সঠিক আছে, তাহলে আমরা এটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করব। তো পর্যালোচনা চলছে, শেষ করার পরেই বলতে পারবো। তবে আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি যে তদন্ত অন্তত 4টা মামলার তদন্ত ম্যাচিউরড, একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব, কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব, বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। জুলাই আগস্ট গণহত্যা মামলা ধীরগতিতে এগুচ্ছে অভিযোগ করে দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে নতুন রাজনৈতিক দল এনসিপি। এমন প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, খুব কম সময়ে তদন্ত শেষ হচ্ছে, কোনো সময়ক্ষেপণ হয়নি। মানবতা বিরোধী অপরাধের তদন্ত যে সময় নিয়ে করা উচিত, সেই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় আমরা কিন্তু নিইনি। সুতরাং এটাকে ধীর গতি বলার কোনো সুযোগ নেই। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে নববর্ষ শোভাযাত্রা করা হতে পারে, এ বিষয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না ও আগে শুধুমাত্র বাঙালিদের উৎসব থাকলেও এবছর সব জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে স্মরণে রাখার মতো উদযাপন করা হবে বলেও জানান তিনি। অভ্যুত্থান পরবর্তী নববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা থাকবে, ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হবে বলে জানান সংস্কৃতি সচিব। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর 4 দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় মঙ্গল শোভাযাত্রা।
অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা। 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি মেলে ইউনেস্কোরও। শুরুটা হয়েছিল 1986 সালে, নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1990 সাল থেকে পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সেই নামে আবার পরিবর্তন আসতে পারে। সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরও বড় হয়েছে, আরও ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। আগের যে কোনো বছরের তুলনায় এবার আলাদা ও ভিন্ন মাত্রার আয়োজন হবে, যা 14 এপ্রিল সবার চোখে পড়বে বলেও জানান তিনি। চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেশন। চাকমা, মারমা, গারো, তারপরে সাঁওতাল, যত রকমের জাতিগোষ্ঠী আছে তাদের যতখানি পার্টিসিপেশন আমরা করতে পারি সেটা করব সেন্ট্রাল শোভাযাত্রায়। এছাড়া তাদের ডিপ পকেটগুলো যেখানে আছে সেখানেও তাদের নিজেদের উদ্যোগে আলাদা অনুষ্ঠান হবে। অভ্যুত্থান পরবর্তী প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন থাকছে, নিশ্চিত করলেন বৈঠকে অংশ নেয়া অনেকেই। তারা ভিন্ন ভিন্ন নামে তারা উদযাপন করে, তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা একীভূত করেছি। ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় কথাও এখানে আলোচনা হয়েছে। আমরা একটা কঠিন সময় পুরো জাতি অতিক্রম করছে, এই সময় আমাদের ঐক্য ধরে রাখা খুব প্রয়োজন। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। এবছর সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে চীনা দূতাবাসের সহায়তায় সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো, আর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া আগামী 15 দিনের মধ্যে তাদের পাশাপাশি মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সিআইসির কর্মকর্তারা জানান, ওই 4 জনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দারা। এদিকে গত 20 মার্চ থেকে দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ অন্যরা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ যত ঘনিয়ে আসছে বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার সমাগম। ক্রেতারা ঈদ বাজারে ছুটছেন পাঞ্জাবি সহ আকর্ষণীয় সব পোশাকের সন্ধানে। আর বাবা ছেলে পাঞ্জাবি কম্বো এবারের ঈদের বিশেষ আকর্ষণ বলছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঈদ মানেই নতুন পোশাক, আর ছেলেদের জন্য ঈদের অন্যতম প্রধান আকর্ষণ পাঞ্জাবি। এবার ঈদে পাঞ্জাবির বাজারে বিশেষ আকর্ষণ বাবা ছেলে কম্বো পাঞ্জাবি। একই ডিজাইনের পাঞ্জাবি পরে ঈদ উদযাপনে অনেকেই কিনছেন এই ধরনের কম্বো। কালার যেটা চয়েস হয় এটাই মিলে কিনবো ছেলে বাপ বেটারা। বাবা যে বানিয়ে নিবে ওইটা লাই বানিয়ে নিবে। ঈদ সামনে রেখে বাজারে এসেছে বাহারি সব ডিজাইনের পাঞ্জাবি। ভাঙচুর, কাবলি সহ বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে। আর গরম আবহাওয়ায় সুতি কাপড়ের পাঞ্জাবির বিক্রি বেশি বলে জানালেন বিক্রেতারা। এই যে ভাঙচুর চলতেছে, প্লাস মনে করেন যে নতুন চেন সিস্টেম বের হয়েছে, ওগুলো চলতেছে। আর সুতির মধ্যে বেশি, সামনে গরমের মধ্যে সুতিটা বেশি কালেকশন। এবার কম্বো হিট মাল চলছে, কম্বোটা খুব হিট। ক্যাজুয়াল ফিটিংগুলো সবচেয়ে বেশি চলতেছে। এবার ট্রেন্ডটা হচ্ছে বেশিরভাগ কটন বডির ভিতরে, সুতি যে ফ্যাব্রিক্সগুলো আসছে পাকিস্তানি, ইন্ডিয়ান। নতুন পোশাকে ঈদ আনন্দ হবে আরও বেশি, এমনটাই বলছেন ক্রেতারা।
4টা পাঞ্জাবি কিনছি, আরও 3টা কেনা লাগবে। নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, তারপরে শাশুড়ি, বউ, মেয়ে সবার জন্য কেনাকাটা করেছি। আমি নাইরা কাট নিয়েছি। বাচ্চার জন্য আপনার শার্ট নিছি, একটা প্যান্ট নিলাম, এখন একটা পাঞ্জাবি পাজামা কিনবো। ঈদ যত ঘনিয়ে আসছে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে কেনাকাটায় আরও ভিড় বাড়বে বলে আশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 9 এপ্রিল বাংলাদেশ বিজনেস সামিটের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত এই সামিটে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিডা চেয়ারম্যান বলেন, 7 এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সেখানে 50টি দেশ থেকে 500-র বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ড, স্যামসাং, মেটা, উবার, টেলেনর এবং পাকিস্তানের দাউদ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ পাবেন। বিজনেস সামিটে প্রথম 2 দিন দেশের বিভিন্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন এসব দেশের বিনিয়োগকারীরা। এতে গুরুত্ব পাবে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।